নতুন একটা এপিসোড, নতুন একটা টপিক, নতুন একটা ভাবনার নাম দিলাম ইগো। ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট বিয়ন্ড সিলেবাস সিজন 1। স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে বলে দ্য টাফেস্ট থিং টু গেট রিড অফ ইজ ইয়োর ইগো। আমরা যদি ইন্টারনেটে এই ইগোর একটা বাংলা প্রতিশব্দ খুঁজতে যাই, দেখবে সেখানে দেখায় অহংকার। বাট অহংকার ইজ অ্যারোগেন্স। অ্যারোগেন্স আর ইগো একদমই এক নয়। এদের মধ্যে খুব সূক্ষ্ম একটা ফারাক আছে, একটা সাটল ডিফারেন্স আছে, সেটা আমাদের বুঝতে হবে। দেখো, ইগোর সব থেকে বড় ট্রিক হচ্ছে সে তোমাকে বুঝতেই দেবে না যে ইউ আর আন্ডার দ্য স্পেল অফ ইগো। তুমি ইগো দ্বারা চালিত, কারণ তোমার জন্ম মুহূর্ত থেকে ইগো তোমার সাথে আছে এবং তোমার মৃত্যু পর্যন্ত ইগো তোমার সাথে থাকবে। ইগো অবিনশ্বর, ইগো নষ্ট হয় না, নষ্ট করা যায় না। অহংকার নষ্ট করা যায়, মানুষ অহংকারের হাত থেকে মুক্তিও পায়, কিন্তু ইগোর হাত থেকে মুক্তি পায় না। অ্যাটলিস্ট আমরা যারা এই মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে আছি, আমরা সাধারণ মানুষ যারা, তারা কিন্তু চেষ্টা করলে, অ্যাওয়ারনেস বাড়ালে ইগোকে একটু কমানো যেতে পারে, ইগোকে একটু পাওয়ারলেস করতে পারে, কিন্তু চিরতরে ইগোর হাত থেকে মুক্তি কিন্তু সম্ভব নয়। এর কারণ কি? এর কারণ হলো ইগো তো আমি। ইগো মানে আমিত্ব। ইটস দ্য ম্যাটার অফ আই, মি, মাইসেলফ। ইগোর সব থেকে বড় সমস্যা এটাই, সে থেকেও নিজের উপস্থিতি বুঝতে দেয় না। ইগো আমাদের এতটাই আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখে যে তার নিজের অস্তিত্ব আর আমাদের অস্তিত্ব আমরা কখনোই আলাদা করে উঠতে পারি না। আমরা যা কিছু আমির সাথে রিলেট করি সেটাই কিন্তু ইগো। আমার বাড়ি, আমার গাড়ি, আমার পাওয়ার, আমার চেয়ার, আমার ক্ষমতা, এই সবটাই কিন্তু ইগো। কিন্তু ইগো শুধু এখানেই থেমে থাকে না। অন্যের আনন্দের কথা শুনতে শুনতে যখনই তোমার মনে হয় যে এটা তো আমারও দরকার, তখনই বুঝবে সেটা ইগো। বা অন্যের দুঃখের কথা শুনতে শুনতে যখনই তোমার মনে হয় যে ভাগ্যিস এটা আমার সাথে ঘটেনি, তখনই বুঝবে সেটাও ইগো। সেই আমি, সেই আমিত্ব। আমরা জীবনের সমস্ত স্তরেই ইগোর দ্বারা চালিত। ঠিক যেমন সিনেমায় অ্যাক্টরদের দেখতে পাই, কিন্তু আড়ালে থাকা ডিরেক্টরদের কখনোই দেখতে পাই না। ইগো ঠিক তেমনই আড়ালে থাকা ডিরেক্টর, যার নির্দেশনায় আমরা জীবনের মঞ্চের অ্যাক্টররা কাজ করে যাচ্ছি। দেখবে, কেউ যদি তোমাকে কিছু বলে যেটা তোমার আমিত্বকে প্রশ্ন আনে, সঙ্গে সঙ্গে ইগো তোমাকে ভাবাবে এটা কি সে ঠিক বলল, বা এটা তো তার বলা উচিত হয়নি, আমাকে কেন বলল। দেখো, সেই আমি, সেই ইগো। তুমি বুঝলেও না যে তোমার চিন্তাভাবনা আর তোমার কন্ট্রোলে নেই, পুরোটাই এখন কিন্তু তোমার ইগোর দখলে চলে গেছে। তোমার মস্তিষ্ককে পুরোপুরি নিজের বশে করে ফেলেছে সেই ইগো। আমাদের দৈনন্দিন জীবনের কিছু উদাহরণ দিলে হয়তো তোমাদের ইগোর সাথে পরিচয় করাতে পারবো, তোমাদের চিনিয়ে দিতে পারবো। মনে রেখো, ইগোর একটা সব থেকে বড় বৈশিষ্ট্য হলো যে ইগো মানুষকে খুব খারাপ শ্রোতা তৈরি করে, শুনতে দেয় না। দেখবে তোমার চারপাশে এমন লোক থাকে, এমন লোক আছে যারা কিছু বলার জন্যে শোনে, বোঝার জন্যে শোনে না। দেখবে তোমার কথার মাঝেই সে তোমাকে আটকে দিয়েছে, সে তোমাকে কেটে দিল এবং তার এক্সপিরিয়েন্স বা তার ওপিনিয়ন শেয়ার করা শুরু করলো। তোমার কথা কিন্তু ভালো করে শুনলই না, তার ইগো তোমার কথার মাঝখানে চলে আসলো। হি ইজ অপারেটিং আন্ডার দ্য স্পেল অফ হিজ ইগো। আবার দেখবে কারোর সাথে হয়তো তুমি কোনো জীবনে খারাপ ঘটনা বা অভিজ্ঞতা শেয়ার করছো, দেখবে সে কিছুটা শোনার পরেই তার নিজের কোনো ঘটে যাওয়া ঘটনাকে তার মাঝখানে নিয়ে চলে আসলো। তোমার ঘটনাটাকে শুনলো না, কর্ণপাত করলো না, পাত্তাও দিল না, সে তার দুঃখের ঘটনা অনবরত বলতে থাকলো। এখানেও কিন্তু সে ইগোর বশবর্তী। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবে, যে ইগো প্রেজেন্ট মোমেন্টে কাজ করতে পারে না, সে একদম পাওয়ারলেস। ইগো আইদার পাস্ট নিয়ে চিন্তিত অথবা সে ফিউচার নিয়ে অপারেট করে।
প্রেজেন্টে কিন্তু সে কোনো প্রাধান্য পায় না। একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো তোমার বন্ধু তোমার কোনো মেসেজে রিপ্লাই দিল না, বা তোমার জন্মদিন ছিল সেখানে উইশ করলো না, বা তোমার কোনো আমন্ত্রণে হয়তো সাড়া দিল না। সঙ্গে সঙ্গে দেখবে তোমার এই ইগো নামক মনস্টারটা, এই দানবটা তোমার মাথায় চড়ে বসবে। তোমাকে বলবে যে বন্ধুটি হয়তো বদলে গেছে, বা তোমার ইম্পর্টেন্স তার লাইফে কমে গেছে, এটসেট্রা এটসেট্রা। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এর কোনোটাই সঠিক হয় না। 1-2 ঘন্টা পরে বন্ধু আবার রিপ্লাই করে, আবার কল ব্যাক করে, সে হয়তো ব্যস্ত ছিল। কিন্তু ওই 2 ঘন্টা দেখবে তোমার সব কাজের মধ্যেই ওই অমূলক চিন্তা অধিকাংশ সময়টাই গ্রাস করে নিয়েছিল। তুমি কোনো কাজেই মনোনিবেশ করতে পারোনি, হারিয়ে ফেললে অনেকটা সময়। ভেবে দেখবে এগুলোই কিন্তু আমাদের জীবনে খুব কমনলি ঘটে থাকে। কিন্তু এই পুরো নাটকের চিত্রনাট্যটাই সংলাপসহ প্রস্তুত করেছে তোমার ইগো। তুমি শুধু নাটকটা মঞ্চস্থ করেছ। ইগো কখনোই তোমাকে প্রেজেন্ট মোমেন্টে বাঁচতে দেয় না, কারণ ইগো জানে যে প্রেজেন্ট মোমেন্টে সে পাওয়ারলেস হয়ে যায়, সে শক্তি হারিয়ে ফেলে, সে সর্বক্ষণ দেখবে অতীত আর ভবিষ্যতে বিচরণ করে। তাই আবার বলছি, ইগো ক্যানট সার্ভাইভ অর থ্রাইভ ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট। দেখবে গতকালের কোনো কথা হয়তো তুমি ভুলে গেছো, বা কোনো কাজ রেখেছিলে সেটা করতে পারোনি, ভুলে গেলে। কিন্তু 5 বছর আগে তোমার বন্ধু বা তোমার নিকট কেউ তোমাকে, তোমার ইগোকে হার্ট করে কোনো কথা বলেছিল, সেটা কিন্তু তুমি আজ অবধি ভুলতে পারোনি, এবং সামনে যতদিন হয়তো বেঁচে থাকবে তুমি ভুলতে পারবে না। আবার এমনও হয় যে হয়তো দেখলে যে সামনে কোনো একটা অকেশনে, কোনো একটা অনুষ্ঠানে তার সাথে তোমার দেখা হওয়ার একটা সুযোগ আছে। তোমার ইগো তোমাকে ভাবাতেই থাকবে যে সেদিন দেখা হলে কি কি হবে, তোমাকে কতটা এম্বারেসড হতে হবে। তোমার ইগোকে কি সে আবার হার্ট করবে, না তুমি এইবার রিটালিয়েট করবে? তোমার প্রতিশোধের সময় এসছে, তোমার দুটো কথা শোনাবার সময় এসেছে। তার মানে দেখো, কোনো পাস্টের এক্সপিরিয়েন্সকে নিয়ে ইগো তোমার ফিউচারকে নিয়ে ভাবাচ্ছে, যেটা আদপেও ঘটবে বলে কিন্তু কোনো গ্যারেন্টি নেই, এবং অধিকাংশ সময় তোমরা দেখবে সেটা ঘটেই না। সো দেখো, প্রেজেন্টে কিন্তু থাকতে হবে। যদি প্রেজেন্টে থাকি, আমরা কিন্তু ইগোকে হারাতে পারি। ইগোর আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, সে কিন্তু কখনোই দেখে না যে এই আমি কেন্দ্রিক ভাবনাগুলো পজিটিভ না নেগেটিভ। সে কিন্তু একটা হিংস্র তৎপর বাঘ যেমন রক্তের স্বাদ চায়, এই ইগোও কিন্তু একটা আমিত্বর স্বাদ পেলেই খুশি হয়ে যায়। ইগো আমাদের মধ্যে একটা হাইপার সুপিরিয়রিটি কমপ্লেক্স জেনারেট করে। সেটা কি? ধরো কারোর মনে হচ্ছে যে আমিই সেরা, বা আমিই পারি, এই কাজটা আর কেউ পারবে না, তাহলে এটা কিন্তু অ্যারোগেন্স, এটা অহংকার। কিন্তু ধরো যদি এরম কোনো ভাবনা আসে যে অন্যরা আমার থেকে কিভাবে ভালো করলো, এটা কিন্তু ইগো। তফাৎটা খুবই সাটল, তফাৎটা খুবই সূক্ষ্ম। আমি সঠিক নাই বা হলাম, কিন্তু অন্যরা আমার থেকে বেশি সঠিক কিভাবে হলো, এটা কিন্তু ইগো। ইটস আ সেলফ ক্রিয়েটেড মনস্টার। ইগো আমাদের মধ্যে আস্তে আস্তে এতটাই দৃঢ়, এতটাই রিজিড, এতটাই পাষাণের মতো হয়ে যায় যে সেটাকে ভাঙা সম্ভব নয়। নিজের আমিত্বকে বজায় রেখে অন্যদের চেঞ্জ করতে চায় ইগো, এটাও কিন্তু তার একটা মস্ত বড় বৈশিষ্ট্য। আমি নিজে চেঞ্জ হব না, ইগো আমাকে চেঞ্জ করতে দেবে না, কিন্তু ইগো চাইবে আমার চারপাশে মানুষরা যেন আমার আশানুরূপ চেঞ্জ হয়, এবং এখান থেকেই কিন্তু শুরু হয় দূরত্ব। এটাও কিন্তু ইগোরই কারসাজি। আমাদের জীবনের যত ধরনের অ্যাটাচমেন্টস আছে, সেটা মেটেরিয়ালিস্টিক হতে পারে বা নন মেটেরিয়ালিস্টিক হতে পারে, সেটা যাই হোক না কেন, তার ভিত কিন্তু সেই ইগো। আমি অনেক মানুষকে দেখেছি যারা একটা ম্যাক্সিমালিস্ট লাইফ লিড করে। তার মানে প্রয়োজনের অতিরিক্ত জিনিস অর্জন করতে চেষ্টা করে, সব থাকা সত্ত্বেও আরও জিনিসকে অ্যাকুমুলেট করে, পাইল আপ করে। এরাও কিন্তু ইগোর দ্বারা চালিত। ইগো কখনো মিনিমালিস্টিক লাইফ দেয় না, তার আরও চাই। পিপল হু গো ফর আননেসেসারি শপিং স্প্রি, দে ডু সো আন্ডার দিস গাইডেন্স অফ ইগো। আছে, কিন্তু আমার আরও লাগবে। এই অ্যাটাচমেন্ট টু মেটেরিয়ালিস্টিক থিংস, এটাও কিন্তু ইগো। ইউ ক্যানট ইভেন লেট গো অফ থিংস। তুমি কোনো কিছু ছাড়তে পারবে না। ইউ উইল অলওয়েজ লুক ফর থিংস দ্যাট স্যাটিসফাই ইউর সেন্স অফ আই।
দ্যাট স্যাটিসফাইজ ইয়োর ইগো। দ্যাট ইজ ইয়োর ইগো ইন প্রসেস। তাই যে কোনো ধরনের অ্যাটাচমেন্ট, সেটা তোমার নিজের সাথে অ্যাটাচমেন্ট, তোমার নিজের শরীরের সাথে অ্যাটাচমেন্ট, তোমার নিজের মাইন্ডের সাথে অ্যাটাচমেন্ট, তোমার নিজের থটসের সাথে অ্যাটাচমেন্টস, তোমার কোনো জিনিসপত্রের সাথে অ্যাটাচমেন্টস, তোমার পাওয়ারের সাথে অ্যাটাচমেন্টস, এই সবই কিন্তু ইগো দ্বারা নির্ধারিত। ইগো তুমি হয়ে গেছে আর তুমি ইগো হয়ে গেছো। ইট হ্যাজ নাও বিকাম দ্য সেকেন্ড স্কিন অফ ইউ। তুমি সেটাকে ছাড়াতেই পারবে না, আর সব থেকে বড় কথা, তুমি বুঝতেই পারবে না যে তুমি তার নির্দেশে কাজ করে এসেছো এতদিন। এবারে এই ইগোকে আমরা একটু অন্য আঙ্গিকে বোঝার চেষ্টা করি, একটু আমাদের কর্মা বা কার্মিক পার্সপেক্টিভ থেকে বোঝার চেষ্টা করি, একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। দেখো, এই কর্মা শব্দটা, এই ওয়ার্ডটা আমরা বহুবার শুনেছি, কিন্তু অনেকেই এই কর্মাকে মিসইন্টারপ্রেট করে। কর্মা বেসিক্যালি 3 ধরনের হয়। একটাকে বলা হয় অ্যানসেস্ট্রাল কর্মা, একটাকে বলা যেতে পারে জেনেটিক কর্মা, আরেকটা হচ্ছে আমাদের লাইফের অ্যাকুমুলেটেড কর্মা। দেখো, এই অ্যানসেস্ট্রাল বা জেনেটিক কর্মা তুমি চুজ করনি, ইট ইজ বিয়ন্ড ইয়োর কন্ট্রোল, ওটা তোমার হাতে নেই। কর্মা মানেটা কি? কর্মা বেসিক্যালি হচ্ছে একটা টেন্ডেন্সি, ইটস আ প্যাটার্ন। তাহলে আমাদের একটা অ্যানসেস্ট্রাল প্যাটার্ন আছে, মানে আমরা যে মানুষ হয়ে জন্মেছি বা আমাদের মধ্যে যে মানুষের ক্যারেক্টার্স বা ট্রেটস আছে, দ্যাট ইজ ডিউ টু আওয়ার অ্যানসেস্ট্রাল কর্মা। আবার আমার ইন্ডিভিজুয়াল যে ক্যারেক্টারিস্টিক্স, যে আমার নিজস্ব বৈশিষ্ট্য, সেটা কিন্তু জেনেটিক কর্মা, সেটাও একটা প্যাটার্ন, সেটাও একটা টেন্ডেন্সি। বাট এই দুটোর প্রভাবকেই তুমি কখনো খণ্ডাতে পারবে না, এই দুটোর ওপরে তোমার কোনো কাজ চলবে না, এই দুটোকে তোমাকে অ্যাকসেপ্ট করে নিতেই হবে। কিন্তু যেটা আমাদের আয়ত্তের মধ্যে আছে সেটা হলো আমাদের থার্ড কর্মা, দ্যাট ইজ দ্য অ্যাকুমুলেটেড কর্মা, যেটা আমাদের জন্মের পর থেকে অল্প 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 করে জমতে থাকে। এটা আমাদের কালচার, ব্যাকগ্রাউন্ড, স্কুলিং, বা ধরো রিলিজিয়ান, এডুকেশন, আমাদের রিলেটিভস, ফ্যামিলি, ফ্রেন্ডস, এর সবার প্রভাব দিয়ে তৈরি হয়। আমাদের সিস্টেমের মধ্যে এরকম প্রচুর কার্মিক টেন্ডেন্সিস বা কানেকশনস বা প্যাটার্নস তৈরি হয়ে আছে, এবং সেটা জন্ম থেকে। একটা সিম্পল উদাহরণ দিই, ধরো ছোটবেলায় কোনো একটা ইভেন্ট, কোনো একটা ঘটনা বা কোনো একটা কথা শুনলে তুমি একটা পার্টিকুলার ওয়েতে রিয়্যাক্ট করতে। হয়তো কোনো একটা কথা শুনলে তুমি হয়তো রেগে যেতে, বা কোনো একটা ঘটনা ঘটলে তুমি হয়তো রাগ প্রকাশ করে ফেলতে। তাহলে এটা একটা টেন্ডেন্সি। তুমি আস্তে আস্তে যত বড় হয়েছো, সেম ধরনের ঘটনা বা সেম ধরনের কথা শুনলে তোমার রিয়াকশনটাও কিন্তু সেমই থেকে যায়, কারণ ছোটবেলা থেকে সেই টেন্ডেন্সি বা সেই প্যাটার্নটা তৈরি হয়েছে। এটাই তোমার কার্মিক কানেকশনস, এটাই তোমার অ্যাকুমুলেটেড কর্মা। সো এরকমভাবে হাজার হাজার প্যাটার্নস বা হাজার হাজার টেন্ডেন্সিস তোমার মধ্যে তৈরি হচ্ছে। তার মানে একটা পার্টিকুলার ইভেন্ট হলো বা একটা পার্টিকুলার ট্রিগার আসলো, এবং তুমি একটা পার্টিকুলার ওয়েতে রিয়্যাক্ট করলে, এবং এই রিয়াকশনের ফলে কোনো ভালো বা খারাপ একটা কনসিকুয়েন্স হলো। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো যে ছোটবেলা থেকে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ প্যাটার্ন বা টেন্ডেন্সি তৈরি করি। এবার সেই টেন্ডেন্সিগুলো জমতে জমতে একটা কার্মিক প্যাটার্ন তৈরি করলো। এবার ভাবো, আজকের দিনে যদি ওই একই ধরনের ইভেন্ট বা ট্রিগার আসে, তুমি তাহলে একইভাবে রিয়্যাক্ট করবে। তার মানে তোমার অ্যাকশনটা সেম থেকে গেল। এবারে সেই রিয়াকশন বা অ্যাকশনের জন্যে একটা কোনো ভালো বা খারাপ কনসিকুয়েন্স আসবে। তাহলে এখানে ভেবে দেখো, যে ইভেন্টটা বা যে কথাটা বা যে ঘটনাটা তুমি শুনলে, এবং তার থেকে যে রিয়াকশনটা তুমি দিলে, এই রিয়াকশনটা কিন্তু তোমার ইগো। এবং এই সেম রিয়াকশনের ফলে একটা কনসিকুয়েন্স আছে। সব অ্যাকশনের একটা রিয়াকশন আছে, সব রিয়াকশনের একটা কনসিকুয়েন্স আছে, এবং সেই কনসিকুয়েন্সটাই কিন্তু তোমার কার্মিক টেন্ডেন্সি, সেটাই কিন্তু তোমার অ্যাকুমুলেটেড কর্মা। এটা তো আমি একটা উদাহরণ দিলাম। এরকম লক্ষ কোটি কার্মিক টেন্ডেন্সি দিয়েই তুমি তৈরি হয়েছো। তুমি ভেবে দেখবে
যে বিভিন্ন ঘটনার জন্যে তোমার স্পেসিফিক কিছু রিয়াকশান আছে এবং সেই স্পেসিফিক রিয়াকশানের জন্যে তোমাকে কিছু কনসিকুয়েন্স ফেস করতে হয়েছে। তার মানে ইভেন্ট বা ট্রিগার, সেখান থেকে রিয়াকশান এবং রিয়াকশানের থেকে কনসিকুয়েন্স, এবং এই কনসিকুয়েন্সকেই আমরা কি বলি? কর্মা। বাট দ্য গুড নিউজ ইজ এই অ্যাকুমুলেটেড কর্মাকে কিন্তু আমরা চেষ্টা করলেই চেঞ্জ করতে পারি। ইগোকে আমরা আগে কি বলেছি, যে ইগোকে আমরা কিন্তু নাশ করতে পারি না, কিন্তু আমরা সেটাকে পাওয়ারলেস করতে পারি। আমরা তার শক্তিটাকে কিছুটা কমিয়ে দিতে পারি। কিভাবে সম্ভব? অ্যাওয়ারনেস জেনারেট করে। তোমাকে সচেতন থাকতে হবে, তোমাকে বুঝতে হবে যে কোন কোন ঘটনায় তুমি কিভাবে রেসপন্ড করতে। তুমি যদি নিজেকে একটু নিউট্রাল পয়েন্টে নিয়ে এসো, তুমি যদি নিজেকে একটু আলাদা নিয়ে আসতে পারো, তুমি যদি রিয়্যাক্ট করার আগে একটু নিজেকে সময় দাও যে এই ঘটনা ঘটেছে, তার জন্যে আমি চিরকাল ঠিক এইভাবে, এই স্পেসিফিকভাবে রিয়্যাক্ট করে এসেছি, তার জন্যে আমাকে এই কনসিকুয়েন্স ফেস করতে হয়েছে, এবার আমি এই রিয়াকশানটাকে চেঞ্জ করব। যখনই তুমি রিয়াকশানকে চেঞ্জ করছো, সেটা কিন্তু আর রিয়াকশান বলবো না আমরা, সেটা হয়ে যাবে তোমার রেসপন্স। সো রিয়াকশান আর রেসপন্সের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। রিয়াকশান কিন্তু ইগোর দ্বারা চালিত। চট করে কিছু একটা ঘটলো, তুমি রিয়াক্ট করে ফেললে, তুমি কিছু বলে ফেললে, তুমি কোনো তোমার বিহেভিয়ারে কোনো চেঞ্জ হয়ে গেল, এটা কিন্তু রিয়াকশান। কিন্তু যখনই আমরা একটু নিজেকে দূরে সরিয়ে নেব, যখনই আমরা দেখতে পাবো যে আমরা কিভাবে রিয়্যাক্ট করতাম এবং সেটা খুব একটা ভালো হয়তো কনসিকুয়েন্স দেয়নি, ফল দেয়নি, তাহলে আমরা যদি রিয়াকশানটাকে চেঞ্জ করতে পারি, সো চেঞ্জ রিয়াকশানটাই তো হয়ে গেল তোমার রেসপন্স। এইটা অনেক বেশি কনশাস। সো ইগো বা রিয়াকশান যেটা ছিল, সেটা কিন্তু তোমার কার্মিক টেন্ডেন্সির জন্যে সেটা কিন্তু সাবকনশাসলি ড্রিভেন। বা যখনই আমরা কনশাসলি কোনো কিছুকে করি, সো কনশাস অ্যাকশন কিন্তু অলওয়েজ রেসপন্স হয়, সেটা কিন্তু রিয়াকশন হয় না। তার মানে আস্তে আস্তে আমি কি করতে পারি, আমি যদি আমাদের রিয়াকশনগুলোকে রেসপন্স দিয়ে যদি চেঞ্জ করতে পারি, যদি আমি সাবকনশাস ডিসিশন বা অ্যাকশনগুলোকে কনশাস ডিসিশন বা অ্যাকশনের মাধ্যমে যদি চেঞ্জ করতে পারি, তাহলেই কিন্তু আমরা নতুন কিছু কার্মিক প্যাটার্ন বা কার্মিক টেন্ডেন্সি তৈরি করতে পারি। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যাকুমুলেটেড কর্মাকে আস্তে আস্তে চেঞ্জ করবে। তাহলে আমরা কিন্তু ইগোকে এইভাবেও দেখতে পারি যে আমাদের অ্যাকুমুলেটেড কর্মা, যেটা টেন্ডেন্সি বললাম, যেটা একটা প্যাটার্ন বললাম, যেটা আমরা জন্ম থেকে অ্যাকুমুলেট করেছি, জমা করেছি আমাদের জীবনে, এবং সেইভাবেই আমার জীবন চালিত হয়, সেইভাবেই আমার বিহেভিয়ার, সেইভাবেই আমার কথাবার্তা, সেইভাবেই আমার চলাফেরা। এটাকে যদি আমরা একটু রেসপন্সের জায়গায় নিয়ে যাই, আমরা যদি রিয়াকশানের হাত থেকে বেরিয়ে আসতে পারি, তার মানে ইগোকে যদি আমি একটু কমিয়ে দিতে পারি, তাহলেও কিন্তু আমরা এই কার্মিক প্যাটার্নকে চেঞ্জ করে উঠতে পারবো, এবং সেটা কিন্তু ভালোর দিকে। এটা কখনোই সম্ভব না যদি তোমার এই অ্যাওয়ারনেসটা না থাকে যে এই ঘটনায় এই রিয়্যাক্ট করছি, আমরা রিয়্যাক্ট করে ফেলি, কিন্তু আমরা কখনোই ভাবি না যে এটা কিন্তু একটা স্পন্টেনিয়াস রিয়াকশন হয়ে গেল, এটা ইগোর দ্বারা চালিত হয়ে গেল। সো যখনই আমরা সেটাকে চেঞ্জ করতে পারবো, যখনই আমরা সেটাকে কনশাসলি রেসপন্সের জায়গায় নিয়ে যেতে পারবো, তখনই কিন্তু এই কার্মিক টেন্ডেন্সি আস্তে আস্তে চেঞ্জ হবে। আমরা কিন্তু কখনোই অ্যানসেস্ট্রাল বা জেনেটিক কর্মাকে চেঞ্জ করতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করলেই একটু অ্যাওয়ারনেস বা ক্ল্যারিটি যদি আমরা অ্যাকোয়ার করতে পারি, তাহলে কিন্তু আমরা এই অ্যাকুমুলেটেড কর্মাকে চেঞ্জ করে উঠতে পারবো। আমরা কিন্তু এই ইগোর হাত থেকে একটু হলেও নিষ্কৃতি পাবো, একটু পাওয়ারলেস করে ফেলতে পারবো। কখনোই তাকে বিনাশ করতে পারবো না, কারণ ইগো মানে তো আমি যতক্ষণ না বিনাশ হচ্ছি, আমি যতক্ষণ না আমার মৃত্যু হচ্ছে, যতক্ষণ না আমার শেষ হচ্ছে, ততক্ষণ ইগো শেষ হবে না, তার দ্বারা পরিচালিত হতে হবে না। এই ছিল আজকের এপিসোডে আমাদের ইগো নিয়ে ডিসকাশন। খুব সেন্সিটিভ একটা টপিক, খুব কঠিন একটা টপিক, খুব কমপ্লেক্স একটা টপিক।
এটা বোঝাটা অতটা সহজ নয়। সো আমি যতটা পেরেছি সোজা করে এই টপিকটাকে তুলে ধরেছি। আজকের এপিসোডটা, আজকের ডিসকাশনটা, আজকের ভাবনাটা আমার মনে হয়েছে এই টপিকটা থাকা দরকার আমাদের প্রথম সিজনে। আশা করি এটা তোমাদের ক্ল্যারিটি দিল এবং তোমাদের পথ চলাকে আরও সুন্দর করে তুলবে। চ্যালেঞ্জ অবশ্যই আছে এবং চ্যালেঞ্জটা এতক্ষণ আমরা আলোচনা করলাম, সেটাই চ্যালেঞ্জ। এরপরে যখনই কোনো ঘটনা ঘটবে, যখনই কোনো কিছু শুনবে, রিয়্যাক্ট করো না, একটু সময় নাও, নিজেকে একটু সময় দাও, একটু ভাবো, একটু কনশিয়াস এফার্ট দাও, যাতে সেটাকে রেসপন্সের জায়গায় নিয়ে যেতে পারি। দেখবে আস্তে আস্তে তার কনসিকুয়েন্সটা অনেক বেটার হচ্ছে এবং তোমাদের কার্মিক টেন্ডেন্সিও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এটাই চ্যালেঞ্জ। আশা করি ভালো লাগলো। সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো এবং এটাও জানিও যে এরপরে আর কি আলোচনা নিয়ে আমি ফিরে আসব। ভালো থেকো।